এই শেখ হাসিনা যে বার্তাগুলো দিলেন তার মধ্য দিয়ে আসলে বিশ্বের কাছে কি গেল, কি বার্তা গেল বাংলাদেশের এই নির্বাচন? আপনি বলছিলেন যে সবার বক্তব্য ছিল নির্বাচন বয়কট। এই নির্বাচনে কোনো ধরনের মানে হস্তক্ষেপ এরকম কোনো আভাস কি মিলল এখান থেকে? আর জাতিসংঘের বিষয়টা যেহেতু সাবেক প্রধানমন্ত্রী তুলেছেন, তিনি কোন প্রেক্ষাপটে জাতিসংঘকে কি ভূমিকা নেওয়ার জন্য বললেন? আপনি খেয়াল করেন উনি এই যে OHCHR এর যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা যে ফ্লড, ত্রুটিপূর্ণ, সেটা বারে বারে উল্লেখ করা হয়েছে। সেই অর্থে সেটা গোপনে ইউনূস সরকারের কমিশন প্রাপ্ত রিপোর্ট, সেহেতু সেটা নিরপেক্ষ কোনো রিপোর্ট ছিল না। আর বাংলাদেশের সরকারের তরফের থেকেও ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করা হয় না, কেননা সরকার নিজেই এর পার্ট, মানে ইন্টারিম গভর্নমেন্টের মেম্বাররা তার নিজেই এই পার্ট। সুতরাং আইডিয়ালি এত বড় একটা ক্যাজুয়ালিটি হয়েছে, সেখানে তো কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হয় নাই। যদি না হয় তাহলে ফুল, কমপ্লিট, কম্প্রিহেন্সিভ জাস্টিস কেমন করে হবে? জাস্টিস এমন না যে আপনি পলিটিক্যালি টার্গেট করে আওয়ামী লীগের কিছু নেতাকে আপনি ফাঁসিয়ে দিয়ে দিলেন, জেল দিয়ে দিলেন। জাস্টিসটা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার, অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার। সেইখানে আপনার সমস্ত বিষয়গুলোই আসতে হবে, এমনকি যারা ভিকটিম তাদের দিকটাও আসতে হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ফুল ফ্লেজেড একটা ইনভেস্টিগেশনস আওয়ামী লীগের তরফের থেকে আবার দাবি করা হচ্ছে। এটা হলো ওইটার উত্তরের মানে উত্তর। আরেকটা হচ্ছে যে কি পেল, এর কিন্তু নগদ কোনো উত্তর আমার কাছে নাই। বা এর গুরুত্ব হলো এই যে একটা গোছানো একটা অ্যাপ্রোচ। ধরেন এখানে বলা যাবে না যে এটা দলের আয়োজন, বা যেহেতু এটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবেরই যিনি পুরোধা আছেন তিনি এটা করছিলেন, মডারেট করছিলেন, আয়োজকদের তিনি মডারেট করছিলেন। সুতরাং এটা এমন নয় যে দ্যাট ওয়াজ অর্গানাইজড বাই আওয়ামী লীগ, কিন্তু দ্যাট হ্যাজ লার্জলি রিপ্রেজেন্টেড দি ভিউ অফ আওয়ামী লীগ। তো এট দ্য সেম টাইম হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এবং এখান থেকে আওয়ামী লীগ কি করতে পারে সেসব বিষয়ে প্রশ্ন ছড়া হয়েছিল, এবং তারা বারে বারেই জনগণের প্রতি আস্থা রেখেছেন এবং আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি রক্ষা করতে হয় তাহলে একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা বাংলাদেশের সমস্যার সমাধান করবে না। এতদিন ধরে ছড়িয়ে ছিটিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছিল, আপনি লক্ষ্য করেন শেখ হাসিনা কথা বলতেন হচ্ছে দলীয় পেজে, বা মাঝে মাঝে তিনি কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে কথাবার্তা শুনেছেন, কিন্তু তিনি বিদেশি জার্নালিস্টদেরকে অ্যাড্রেস করে কোনো বক্তব্য দেননি। তাহলে এর মূল সিগনিফিকেন্সটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে প্রকৃত কথাটা গুছিয়ে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করা, সো দ্যাট international community, not only India but also the wider global community, they can understand the real chemistry of what is happening. ঠিক আছে না? সেই দিক দিয়ে আমি বলবো যে this is the first time when Awami League has consolidated itself and conveyed its message effectively, not only to the Indian community but also to the whole world community. সেটা তাদের পক্ষের আগামী যে দিনগুলো আছে সামনে নির্বাচনের আগ দিয়ে, তাদের পক্ষের যে ন্যারেটিভ, তাদের পক্ষের যে উপস্থাপন জনগণের সামনে, সেই কথাগুলো আমার মনে হয় যে গুছিয়ে বলা হলো। হ্যাঁ, গুছিয়ে বলা হলো, যেটাকে আপনি এখন ধরে বা রেফার করতে পারবেন যে হ্যাঁ এটা অমুক জায়গায় এটা বলা হয়েছে। কিন্তু এতদিন ধরে যে আপনার বিভিন্ন ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল, তার কিন্তু কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আজকের প্রোগ্রামের এই মূল দুটো ব্যাপার, একটা হলো যে ইট ওয়াজ পার্টিসিপেটেড বাই অ্যাটলিস্ট 3 ফর্মার ভেরি ইম্পর্টেন্ট মিনিস্টার্স এবং some cultural and human rights and legal activists, and it was adorned by the audio message of Sheikh Hasina herself. এখানে দুটো অডিও শেখ হাসিনার বাজানো হয়েছে, একটা হচ্ছে ফর্মাল একটা অ্যাড্রেস, ভাষণ, আর একটা হচ্ছে আপনার একটা ছোট ক্লিপ, সেখানে তিনি
প্রফেসর ইউনূসকে বলছেন যে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বলছেন যে তোমার তো কোনো লিগ্যাল ভিত্তি নাই, তাহলে why are you usurping, on what basis are you usurping the power? সো আওয়ামী লীগকে নির্বাচনে যে ব্যান করে রাখা হয়েছে তার লিগ্যাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং এই ব্যানটা আপলিফট করতে বলা হয়েছে, এবং একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। তো এই যে ব্যানের কথা আসলো, এই ব্যানের বিরুদ্ধে এখন পর্যন্ত 18 মাসে কোনো আওয়ামী লীগের তরফ থেকে কেউ আদালতে গেল না? এই প্রশ্নটি মহিবুল চৌধুরী নৌফেলকে করা হয়েছিল, এবং এই প্রশ্নটির উত্তর তারা এভাবে দিয়েছেন যে এমনকি জুডিশিয়ারিও এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে আপনার চ্যালেঞ্জ করার কোনো পরিবেশ নাই। লয়ার্স, দে আর অলসো ইন ডিস্ট্রেস, দে আর অলসো ইন ডেঞ্জার। আপনি দেখবেন আদালতেও কিন্তু মব হয়েছে, এবং হোল architecture of the judiciary has been changed. Senior judges, they have been forced to step down, including the Chief Justice, whole collegium of the appellate division. High Court এরও তাই 25-30 জন। তো যেহেতু আপনার এই রিট করে ইমিডিয়েটলি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেখানে নিরাপত্তাই প্রথম ইস্যু, সেহেতু আপনার এই এত সময়ের মধ্যে এটা চ্যালেঞ্জ করা যায়নি, আর করলেই আপনার সেটা যে শুনানি অনুষ্ঠিত তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ জুডিশিয়াল এভিনিউটা বন্ধ। দুটো গ্রাউন্ডে তারা এই উত্তরটা দিয়েছেন। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার বলে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের মতন একটা পুরনো দল, সেই দল যেটাতে ডিপলি মানুষের শেকড়ের লেভেলে যার প্রথিত, তাকে আপনি এক্সিকিউটিভ অর্ডার বলে, যে সরকারের নিজেরই আইনগত বৈধতা প্রশ্ন সাপেক্ষ, তারা আপনার প্রেসিডেন্টকে দিয়ে সন্ত্রাস দমন আইনে এটাকে নিষেধ করেছে। ধরুন আপনি কোনো সংগঠনের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ উত্থাপিত হয়, এখনো কিন্তু আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন দায়ের করা হয় নাই, এবং হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড হচ্ছে যে আদালতে জুডিশিয়াল ইন্টারভেনশনস এর মাধ্যমেই কেবলমাত্র আপনি কোনো রাইট টু এক্সপ্রেশন, রাইট টু অর্গানাইজেশন, রাইট টু অ্যাসেম্বলি ইত্যাদিকে ব্যান করতে পারেন বা যৌক্তিক সীমাবদ্ধতা আরোপ করতে পারেন। কিন্তু এখানে এক ধরনের জোর করে, এক ধরনের অটোক্রেটিক ভাবে এক্সিকিউটিভ ব্যান দিয়ে রাখা হয়েছে, এবং তাকে নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক কার্যক্রম থেকে বারিত করে রাখা হয়েছে এইটা। আর দ্বিতীয় হচ্ছে আপনার জুডিশিয়াল যে এভিনিউ আছে সেটা বন্ধ করে রাখা হয়েছে। সো এই দুইটা জাস্টিফিকেশনস বা দুটো আলাদা ক্ষেত্র তারা উল্লেখ করেছেন, যার কারণে আওয়ামী লীগ এখনো তাদের যে ন্যায্য পলিটিক্যাল অধিকার, নিজেকে প্রকাশ করার যে অধিকার, মেলে ধরবার যে অধিকার, তারা সেটা এখনো কার্যকরী ভাবে করতে পারেন নাই। কিন্তু যে কোনো সময় তারা জনগণকে সাথে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, এবং তারা এটা দৃঢ়তার সাথে বলেছেন। আমি লক্ষ্য করলাম যে নৌফেল এটা দৃঢ়তার সাথে বলছেন যে if allowed to vote, they will still command the majority in the election. একেবারে তাহলে এই ইলেকশন বন্ধের ব্যাপারে বা স্টপ করার ব্যাপারে, বা বিদেশি যে বিভিন্ন দূতাবাসের বিভিন্ন দেশের প্রতিনিধিরা কিংবা ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা থেকে আসা প্রতিনিধিরা সবাই যখন ইউনূসকে বলছেন ইনক্লুসিভ ইলেকশনের কথা, তখন এটাকে অগ্রাহ্য করছে সরকার। এ নিয়ে কোনো প্রশ্ন ছিল কিনা, বা এ নিয়ে আওয়ামী লীগের তরফে বা যারা কাজ করছেন তাদের তরফে কোনো উদ্যোগ বিদেশিদের সঙ্গে সংযোগ করা, যেটা আপনি বলছিলেন যে ইউএন কে 5 আগস্টের ঘটনার পর যে হত্যাকাণ্ড যে রিপোর্ট করলো ফলকাট্টুর, তার পুনঃযাচাই বিষয়ে শেখ হাসিনা বলেছেন, কিন্তু নির্বাচনকে স্টপ করা বা নির্বাচনকে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে কোনো প্রশ্ন কি কারো ছিল, কিংবা কোনো উত্তর জবাব কথা করা? সংবাদ সম্মেলনে এ ধরনের ক্লিয়ার কাট প্রশ্ন করা যায় না বা উত্তরও ওইভাবে আসে না। একটা হলো যে এই ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে বাংলাতে লোকজন শব্দটা ব্যবহার করে দেন দরবার, কিন্তু এই শব্দটা হবে এনগেজমেন্ট, ইংরেজিতে শব্দটা হবে এনগেজমেন্ট বা সম্পৃক্তি বা
মুখোমুখি বসা। এই সংযোগ। যে মুখোমুখি হওয়া, এই মুখোমুখি হওয়ার পেছনে যে একটা সামনে একটা পর্দা ছিল, আজকের এই অনুষ্ঠানটা সেটা খুলে দিয়েছে। সো এইটাকে আপনি একটা প্রসেসের অংশ হিসেবে ভাবতে পারেন যে টুডেস ব্রিফিং প্রেস কনফারেন্স ওয়াজ এ পার্ট অফ দ্যাট লার্জার স্কিম অফ আওয়ামী লীগ পলিটিক্স। তারা যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে সংলাপে বা নিজেদেরকে ব্যাখ্যা করার জন্য প্রস্তুত আছেন, সেটা কিন্তু তারা আজকের এটার মাধ্যমে জানান দিয়েছেন। দ্বিতীয় হলো যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দল হিসেবে এটা বলতে পারে না যে জাতিসংঘ তুমি এসে এখানে ইন্টারভেন করো, বা অমুক দেশ তুমি এসে এখানে, বিকজ দ্যাট মে বি ইন্টারপ্রেটেড as antithesis to law, constitution, and also the idea of sovereignty. কিন্তু কোন পয়েন্টে তারা বলতে পারে, এবং সেটাই তারা বলেছেন। কি সেটা হলো যে মাইনরিটি রিপ্রেশন, সেটা হলো হিউম্যান রাইটস ভায়োলেশন, সেটা হলো উন্নয়নকে স্থবির করা, সেটা হলো রিলিজিয়াস এক্সট্রিমিজমের দিকে চলে যাওয়া, সেটা হলো জনগণের সেফটি সিকিউরিটি। এই সকল গ্রাউন্ড যখন তৈরি হয়, তখন এটাকে আমরা লার্জার সেন্সে বলি হিউম্যান রাইটস কনসার্ন, বা সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন, বা জাস্টিস কনসার্ন। সেই সকল অর্থে একটা কথা বলা হয় যে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। এটা মার্টিন লুথারের কথা। হ্যাঁ, যে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। সেই গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানাতে পারে। যেহেতু ইন্টারন্যাশনাল ওপিনিয়ন একটা দেশ চালাতে গেলে লাগে, সেহেতু ইন্টারন্যাশনাল ওপিনিয়নকে আপনার কনভিন্স করতে হয়, অ্যাটলিস্ট আপনার পার্সপেক্টিভটা অ্যাড করতে হয়। আপনি বলতে পারেন না যে আমাদের ইলেকশন বন্ধ করে দিয়ে যান। এখানে রাজনৈতিকভাবে দুতরফায় কাজ করতে হয়। একটা হলো জনগণ হলো প্রধান নিয়ামক, আপনাকে জনগণের পাশে থাকতে হবে, মোবিলাইজ করতে হবে, যেটা আওয়ামী লীগ যে কোনো সময় করতে পারে বলে তারা মনে করেন। দ্বিতীয়ত হচ্ছে যে ইন অর্ডার টু অ্যাড ফ্রেশ ব্লাড টু দি ডিবেট, ফ্রেশ ইনফরমেশন টু দি ডিবেট, এটা তারা গুছিয়ে আন্তর্জাতিক কমিউনিটিকে জানাতে শুরু করেছেন, সো দ্যাট they can convince them যে why don't you encourage the government of Bangladesh or show interest and raise your concern about the violations of human rights in Bangladesh. একেবারে আওয়ামী লীগের মাঠ, এখানে যেহেতু অনেক আওয়ামী লীগের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন সাবেক, যদিও এটা আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু অনেকেই ছিলেন। নওফেল সাহেব প্রশ্নের উত্তর দিয়েছেন, আরাফাত সাহেব দিয়েছেন, মোমেন সাহেব দিয়েছেন, রুকিয়া প্রাচী ছিলেন, আরো অনেকে ছিলেন। মোহাম্মদ আলী, তিনি একটা হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠানের প্রধান। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, তৃণমূলে যারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য আসলে শেখ হাসিনা স্পেসিফিক কোনো বার্তা কিংবা অন্য যারা আছেন তারা কোনো বার্তা দিলেন কিনা আপনার কাছে, আপনার দৃষ্টিতে পড়লো? আমি পাঁচটা পয়েন্ট তো বলেছি আপনাকে। শেখ হাসিনার বক্তব্যের রুট লেভেলের কথা প্রায় 2-3 বার ছিল। আচ্ছা, শেখ হাসিনার এই একটা জিনিস যে she never forgets about the root level people, particularly to the women, particularly to the mass level who has been suppressed. So তাদের সুরক্ষার কথাই কিন্তু তিনি বারবার তার বক্তৃতাটাতে উল্লেখ করেছেন। তো রাজনৈতিকভাবে তার স্ট্র্যাটেজির কথা তিনি তো এখানে বলবেন না যে আমি এটা, সেটা তারা জানেন যে তিনি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। বাট ইয়েস, তাদের প্রোটেকশনস, তাদের উদ্বেগের কথা সেখানে জানানো হয়েছে, তিনি সেটা উল্লেখ করেছিলেন। এমনকি অন্যান্য যারা ছিলেন তারাও সেখানে বললেন যে এই নির্বাচনটি তারা সর্বৈবভাবে তারা মনে করেন যে এটা একটা অবৈধ নির্বাচন, অবৈধ সরকার, অবৈধ আয়োজন, এবং সেখানে তারা জনগণকে নিরুৎসাহিত করছেন যে উইদাউট ভোট দেয়ার ইজ নো ভোট। এই ধরনের এটাকেই তারা আগামী দিনগুলোতে যে কয়েকদিন আছে সম্ভবত they will take their own recourse. আমি আমার একাডেমিক জায়গা থেকে আমি এর চেয়ে আর কি বা বলতে পারি, সেটা তো রাজনৈতিক নেতারা হলে
একেবারেই। সংখ্যালঘু নির্যাতন নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব কি কেউ দিলেন? না, আজকে আজকে অ্যাকিউটলি অনেক এটা আসে নাই যে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটি, বা তবে নেত্রীর বক্তৃতায়, শেখ হাসিনার বক্তৃতায় সেটা এসেছে। একেবারে শেষ করতে চাই, আপনাকে বিদায় দিতেই হবে, টাইম ওভার। আর আপনার কাছে কি মনে হলো? আপনি অবশ্যই একটা জিনিস বলেছেন যে এটা একটা ডোর খুললো, পর্দা সরে গেল, তারপরে প্রশ্নটা করতে চাই আপনার কাছে কি মনে হচ্ছে। এবং আপনি যে 3টা পয়েন্ট তুলে ধরেছেন, এর মধ্যে একটা বলছেন এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আর আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এইটা থেকে যদি সুস্পষ্ট করে 2-3 মিনিটে কিছু বলেন এই 2টা জায়গায় আপনার বক্তব্য যেটা আপনি তুলছেন। আমি একটা জিনিস করতে চাই, সেটা হলো যে দেখেন, জাতীয় নির্বাচনের উপরে চলে গেছে হচ্ছে গণভোট। মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এখানে মুখ্য নয়। ঠিক আছে, রাজনৈতিক দলগুলো মুখ্য নয়, যেন মুখ্য কোনটা? গণভোট। কখনো কি দেখেছেন যে গণভোট জেনারেল ইলেকশনের উপরে ওঠে? এই গণভোট দিয়ে তারা বাংলাদেশের অরিজিনাল সংবিধানটাকে বাইপাস করতে চায়, এবং সেইখানে জামাত কেন্দ্রিক একটা রাজনৈতিক ইকুয়েশন আছে, যেটা বিএনপি প্রাথমিকভাবে ধরতে পারে নাই। এখন ইদানিং তারা বুঝতে পারছে কিনা আমি জানি না, কিন্তু তাদের প্রকাশটা দেখবেন যে জামাতকে এখন চ্যালেঞ্জ করার মতন। কিন্তু অ্যাকচুয়ালি যে বাংলাদেশের পুরো সংবিধান ব্যবস্থাকে এইভাবে খোলনলচে পাল্টে দেওয়ার মতন একটা ডিজাইন করা হয়েছে রেফারেন্ডামের মাধ্যমে, দেখবেন যে তারা খুব আগ্রহ দেখায় রেফারেন্ডামের ব্যাপারে। এইটা পৃথিবীর কোনো এস্টাবলিশড কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে নাই। এটার কমপ্লিটলি দুটো অপোজিট আইডিয়া কি? প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব ম্যানিফেস্টো ম্যান্ডেট থাকে, তারা সেটা সংস্কার জয়লাভ করলে করবেন, কিন্তু 86টা প্রশ্ন, 86টা ব্যাপার বেশিরভাগই হচ্ছে মানুষজন বোঝে না, বা এমনকি শিক্ষিত লোকজন, আমরা যারা পড়াশোনা করি তারাও একদম না, মিনিং উদ্ধার করা যায় না। সেটা আপনি হা বা না বলিয়ে নিচ্ছেন, এবং যেভাবে লজ্জার মাথা খেয়ে আদিলুর রহমান খান, আসিফ নজরুল, সৈয়দ হাসান যে বলছেন যে হা ভোট দিতে হবে, তার মানে ডালমে কুচ কালা হয়। বিদেশি নাগরিক আরেকজন আছে আলী রিয়াজ, তিনিও তো এর কারণ হলো, লক্ষ্য করেন এখানে সংবিধানকে পদানত করার ব্যাপারটাতে একটা আছে, আর একটা হলো আপনার এই মাপ দায় মুক্তির একটা ব্যাপার আছে, যে দুটো দায় মুক্তি। একটা হলো অর্ডিন্যান্স জারি করে জুলাই অরিয়র কোট অ্যান্ড আনকোট তাদের মাপ করিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে কেউ এদের যে তৎপরতা, এদের যে সন্ত্রাসবাদী তৎপরতা ছিল সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে। আর দ্বিতীয় হলো নিজেরাই, মানে যারা সরকারে আছে তাদেরকে কেউ যেন ধরতে না পারে। ওই জুলাই চার্টারে এই কথা লেখা আছে যে এর বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাইবে না। এটা যদি তারা পাশ করিয়ে আনতে পারে, তাহলে আলী রিয়াজ গ্যাং সহ, বা এই আসিফ নজরুল বা মোহাম্মদ ইউনুস সহ পুরো এরা ওর সুরক্ষাটা তারা পাবেন। এই জন্য তারা নিজেরা এটা ফেরি করছে। তো এইটার ব্যাপারে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রগতিশীল রাজনৈতিক দল, তারা এটা বুঝেছেন কিনা আমি জানি না। এটার একটা ফার রিচিং কনক্লুশনস থাকবে বাংলাদেশের মানুষের জন্য। তো আমি মনে করি এটা একটা জাংচার, এটা বাংলাদেশের একটা বাক। এই বাকে যদি জনগণ সঠিকভাবে ডিসিশন না নিতে পারে, আমার কাছে মনে হয় যে এই নির্বাচনটা থেকে বাংলাদেশের জন্য শুভ কিছু আমরা পাবো না। তাইলে আপনি একটা বাকের কথা বললেন। এই নির্বাচনে গণভোটের যে চিত্র আমরা দেখতেছি, এখানে তো ভোটার না গেলেও তো ভোট তো হয়ে যাবে, ভোটার না গেলেও তো সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আপনি ঠেকাবেন কিভাবে? ভোটার যাচ্ছে না বা যাবে না তখন? না, সেটাই বলছি যে যেটা ধেয়ে আসা জোয়ার, সেটাকে রোধ করার উপায় নাই। সেটা এই রাজনৈতিক শক্তিকে বিবেচনা করতে হতো, যে বড় রাজনৈতিক দলগুলো আনফরচুনেটলি সেখানে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে আছে, সেজন্যই না এটা
বাংলাদেশের আকাশের জন্য দুর্যোগের ঘন ঘটা। একেবারে। আর আদালত নিয়ে আপনি বলছিলেন, এই আদালতের বৈধতা নিয়ে আপনি চ্যালেঞ্জ করে বা আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছিলেন। হ্যাঁ, আমি দুটো ব্যাপার বলেছি। একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটি 1973 সালের আইনে অরিজিনাল ট্রাইব্যুনাল, এটার খোলনলচে পাল্টে দিয়েছে হচ্ছে 2024-এ। তা আইনে আমরা বলি যে আপনি যেমন আপনাকে ধরার জন্য যদি আমি আইনে চেঞ্জ করি তাহলে সেটা আইন না। তো 24-এ 4বার আইনটা চেঞ্জ করে শুধুমাত্র ইংরেজিতে আমরা বলি টার্গেটেড প্রসিকিউশন। এই টার্গেটেড প্রসিকিউশনের জন্য আমি প্রায় 10-12টা গ্রাউন্ড দেখিয়েছি যে এই গ্রাউন্ডে এটা অবৈধ। এতদিন তো আমরা মুখে মুখে বলি অবৈধ, সাধারণত যারা রাজনীতি করেন তারা মুখে বলেন অবৈধ, কিন্তু আইনে আসলে কোন কারণে অবৈধ সেগুলো বিস্তারিত বলা আছে। হ্যাঁ, আমি যেমন কয়েকটা নাম বলি। একটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি নুলেম ক্রিমেন সাইনি লেগে, মানে যখন অপরাধ হয়েছে তখন আইনটা থাকতে হবে। আপনি অপরাধ হওয়ার পরে আইন বানিয়ে আরেকজনকে ধরতে পারবেন না, এটা আইনে হয় না। তারপরে ডিউ প্রসেস আছে, তারপরে অপরাধ না প্রমাণ হওয়া পর্যন্ত নির্দোষ ধরতে হয়, আর এখানে হচ্ছে আপনি দোষ ধরে হচ্ছে আগে বিচার করছেন। তো এইভাবে 7-8টা গ্রাউন্ড আছে। তারপরে এভিডেন্সিয়ারি ব্যাপারগুলো, যে প্রমাণাদি হাজির করা হয়েছে তার সঙ্গে মূল ঘটনার কোনো মিল নাই। ঘটনা ঘটেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওই ঘটনার সাথে আপনি জড়িত কিনা আমি কেমন করে বুঝবো? এই নেক্সাসটা এস্টাবলিশ হয় না। এইভাবে প্রচুর গ্রাউন্ড আছে। সেই জন্য I have questioned the legality of the International Crimes Tribunal, the amending of the law, the process, তারপরে several other fundamental principles of criminal law. আরেকটা হলো বাংলাদেশের যে প্রচলিত যে ফৌজদারি আইন, বিশেষ করে হাজার হাজার মানুষকে একই ধরনের কাল্পনিক মামলায় পার্টি করে রাখা। আরেকটা হলো জামিন না হওয়া। এবং কোন জুডিশিয়ারিতে, যে জুডিশিয়ারির বেশিরভাগ লোকজনই এখানে কিন্তু কি হচ্ছেন, বিচার পাচ্ছেন না, দিনের পর দিন দে আর ল্যাঙ্গুইশিং ইন জেল। এমনকি এটা উল্লেখ করা হয়েছে যে এখানে জেল কিলিং বেড়ে গেছে, জেল কিলিং বেড়ে গেছে এবং বিনা বিচারে মৃত্যু সংখ্যা বেড়ে গেছে। এবং সেখানে এমনকি হাতে করা থাকা অবস্থায় আগে একজন মন্ত্রী মারা গেছেন এবং রিসেন্টলি আরেকজন মারা গেছেন এবং তার হাতে হাত করা দেখা যাচ্ছে। সো দিস আর ক্লিয়ার ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস। তো এই বিষয়গুলো, এই উদ্বেগগুলো আজকের ফরেন করেসপন্ডেন্টদেরকে বলা হয়েছে। আগে তো ধরুন ইন্ডিয়াতে যে সকল জার্নালিস্টরা আছেন তারা রিপোর্ট করছিলেন এবং তার এক ধরনের রিজার্ভেশনস সে সঙ্গে সেটা গ্রহণ করা হয়, কিন্তু আজকেটা হলো যে দিল্লিতে থাকা পৃথিবীর বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা এখানে অংশ নিচ্ছেন। সো দ্যাট ওয়াজ এ ফর্মাল এক্সপ্রেশন, assertion of Awami League to let the journalists know about the election, about the strategy of the party, about what can be done, about expressing their concern of human rights violations. এই সবগুলোর দিক দিয়ে আমি আজকের সংবাদ সম্মেলনটিকে এক ধরনের ব্রেক থ্রু মনে করি এবং এটা আগামী দিনগুলোতে আর কি কি করা যায় তার জন্য একটা ইম্পেটাস বা তার জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করবে।